স্বপ্নধারা স্বাধীন সংলাপে সবাইকে স্বাগত। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, আপনাদের সঙ্গে আছে আমি রেজওয়ান ফয়েজ। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা দিয়েছি যে আবারও সন্দেহ, অনিশ্চয়তা কেন। কারণও আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গত কয়েকদিন ধরে, বিশেষ করে মিটফোর্ড এই হত্যাকাণ্ডের পরে রাজনৈতিক দলগুলোর যে পাল্টাপাল্টি বক্তব্য, একে অন্যের বিরুদ্ধে মিছিলে যেসব স্লোগান আমরা শুনতে পাচ্ছি, সেটি নিয়ে এক ধরনের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কী চলছে এখন সেটি নিয়ে একটা ধরনের সন্দেহ আছে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও মনে হচ্ছে পারস্পরিক এক ধরনের সন্দেহ আছে। ঐক্যমত কমিশনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং শেষ পর্যন্ত নানা বিষয় নিয়ে, বিশেষ গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে একমত হওয়া যাচ্ছে না। আজকেও দেখতে পাচ্ছি যে কিছু বিষয়ে, বিশেষ করে সংসদের দ্বিকক্ষ বিশেষ ব্যাপারটি নিয়ে ঐক্যমত কমিশনকে দায়িত্ব দেওয়া হলো। রাজনৈতিক দলগুলো একমত হতে পারলেন না, ঐক্যমত কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন সিদ্ধান্ত নেয়। এই সব কিছু মিলে যে এক ধরনের কেমন সন্দেহ, নিজেদের মধ্যে সন্দেহ আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে কি এই বিষয়টাই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, পরিচয় হয়নি। আমাদের সঙ্গে আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, তিনি আন্তর্জাতিক সম্পাদক বিএনপি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনাকে দিয়ে শুরু করি। ঢাকার যেতে বলছিলাম, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের নিজেদের মধ্যে সন্দেহ। ঢাকার মিটফোর্ডে যে একটা নৃশংস হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে এক ধরনের সমালোচনা আছে। তারপর রাজনৈতিক দলগুলো, ইসলামী রাজনৈতিক দল এনসিপি এবং বিএনপির একসময় খুবই ঘনিষ্ঠ জামায়াত ইসলাম, তারাও এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে। যে স্লোগান আমরা দেখেছি, যে মিছিলগুলো আমরা দেখেছি, সব কিছু মিলে বিএনপি কি এই নির্বাচনের কাছাকাছি সময় এসে বিএনপি কি একটু চাপে পড়ে গেল? ধন্যবাদ আপনাকে। বিএনপি চাপে পড়েনি। কে বা কারা, আমার কেন জানি মনে হচ্ছে যে দেশটাকে চাপের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনার মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পর্যন্ত আমরা যা জেনেছি, কিংবা ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য এসছে, আর যারা আপনার অপপ্রচার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তাকে নিয়ে যে ধরনের বক্তব্য কিংবা স্লোগান দিচ্ছে, এটা তো ফেসিস্টদেরকে ছাড়িয়ে গেছে। আমরা দেখেছি সংসদে, মনে করেন আপনার কেউ বলেছে 150 টাকার মেজর, কেউ বলেছেন রাজাকার। সেটা রাজনৈতিকভাবে কাউকে হেয় করা বা মেলাইন করা, যেটাকে আমরা বলি, সে ধরনের একটা তৎপরতা ছিল, অপতৎপরতা ছিল। কিন্তু এখন আমি যেটা দেখছি, এই যে একসঙ্গে যারা আন্দোলন করেছেন, কিংবা বিগত 15-16 বছর ধরে ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলনে একসঙ্গে ছিলেন যারা, তারাও দেখা গেছে যে কেমনটা একটা দূরত্ব তৈরি করেছে। এটা এক ধরনের, আমি বলবো যে আপনাদের হেডলাইনে আমি দেখেছি যে ভারত বিরোধীদের সঙ্গে জোট করবে জামাত ইসলাম, তাই না? বাংলাদেশের প্রতিটি মানুষ আমার কাছে কেন জানি মনে হয় ভারত বিরোধী। তার অনেকগুলো ধারাবাহিক বিশ্লেষণ কারণ আছে, সেটা মনে করেন যে এই মুহূর্তে আমার কাছে প্রাসঙ্গিক মনে হয় না। কিন্তু এই যে আপনার দূরত্বটা তৈরি করা, এটার পেছনে সবাইকে কিন্তু একটু উপলব্ধি করা উচিত। আপনি কাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, তাই না? আপনার যে ঘটনাগুলো ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে এই দেশে, কিন্তু সব কিছু কিন্তু মিডিয়ায় আসছে, কিংবা সব কিছু কি বিকৃতভাবে আসছে। তার পরবর্তীতে অন্য বিষয়টা আছে, যেটা আপনার ফেক নিউজ, যেটা একটা আছে, এআই দিয়ে করা অনেক নিউজ আছে, যেগুলো মনে করেন যে আমার কাছে কেন জানি মনে হয় এর পেছনে কেউ না কেউ কাজ করছে। আমি দেখেছি যেমন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কিছু ছাত্র, প্রয়াত রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার পোস্টারের উপরে যেভাবে উল্লঙ্ঘন করছেন, তারা জানেনই না আমার মনে হয় যে জিয়াউর রহমান কে ছিলেন, এই স্বাধীনতা যুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধের সময় তার কী ভূমিকা ছিল, এই দেশ গঠন এবং দেশকে যে উন্নতির শিখরে নেয়ার পেছনে তার কী ভূমিকা ছিল। তারা তো 2000 সালের পরে তাদের জন্ম, আমার কাছে যেটা মনে হয়েছে। তারা কিন্তু জানার কথা না, মানে কেউ না কেউ তাদের পেছনে, বা কেউ না কেউ তাদেরকে আপনার কাজে লাগাচ্ছে। এই যে ষড়যন্ত্র, দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর সেটা কিন্তু উপলব্ধি করা উচিত।
আপনারা কাদেরকে সুযোগটা করে দিচ্ছেন? আবার আসবে এটা উপলব্ধি করা উচিত, উপলব্ধি করা উচিত। জোনায়েদ স্যার, আপনার কাছে জিজ্ঞেস করবো যে এই যে গণঅভ্যুত্থানের 1 বছর হয়ে গেল, 1 বছর পরে এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে পারস্পরিক সম্পর্ক কিংবা আমি যে সন্দেহ বলি, এই ব্যাপারটিকে আপনি কেমন বিশ্লেষণ করবেন? আপনি তো রাজনীতিতে আছেন, ঐক্যমত আলোচনার মধ্যে আছেন। ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। না, রাজনীতিতে তো মানে বিরোধ প্রতিদ্বন্দ্বিতা এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার। গণতান্ত্রিক রাজনীতি করুন, বিভিন্ন দল আছে, প্রত্যেকেই তাদের নিজস্ব যে দলের লক্ষ্য অর্জন করতে চেষ্টা করবে, সেটা করতে গিয়ে অন্যের সাথে প্রতিযোগিতা হবে এবং দলের স্বার্থ রক্ষাটাই তার একটা প্রাথমিক কর্তব্য দাঁড়ায়। কিন্তু দলের স্বার্থের বাইরে তো আবার দেশের জাতীয় স্বার্থের প্রশ্ন আছে। সেই জায়গাগুলোতে আমাদের কতগুলো ন্যূনতম জায়গায় আসা দরকার। যে কোনো একটা দেশে এই যে জাতীয় স্বার্থ রক্ষা করে একটা রাজনৈতিক ব্যবস্থা যদি করা যায় যেখানে বিরোধ সত্ত্বেও আমরা কত একই ব্যবস্থার অংশীদার, তখন ওই 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 ব্যালেন্সটা তৈরি হয়, তখন ওই ভাষা তৈরি হয়, ওই যাকে বলে যে শিষ্টাচার তৈরি হয়, ওই ধরনের কনভেনশন তৈরি হয়, রীতি যাকে বলে, যে কীভাবে আমরা রাজনীতিটা করব, কিভাবে একে অপরের সমালোচনা করব। তো যে নোংরা কিংবা ধরেন অত্যন্ত শিষ্টাচার বহির্ভূত ভাষায় জনাব তারেক রহমানকে বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, তো সেইটা তো মানে মানে সেটা একটা খুবই ওই রাজনীতিরই বহিঃপ্রকাশ, যে রাজনীতি আমরা ছেড়ে আসতে চেয়েছি। মানে আমরা ফ্যাসিস্টদেরকে যে উৎখাত করে যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য আমরা সংগ্রাম করছি কিংবা লড়াই করছি, আলোচনা করছি, ঐকমত্য তৈরির চেষ্টা করছি, সেখানে তো ধরেন মানে হয় কি যে পুরনো অনেক রেশ থেকে যায় না, তো পুরনো রেশের এটা যে বেশ স্ট্রংলি উপস্থিত আছে সেটার একটা প্রকাশ এটার মধ্যে দেখা গেল। ইন্টারেস্টিংলি বুয়েটে তো ছাত্র আন্দোলন মানে ছাত্র রাজনীতি করা মানে একটা ইয়ের জায়গা আছে, কিন্তু আপনি ছাত্রদের সাধারণ ছাত্রদের নামে মিছিল বেরোচ্ছে, কিন্তু সেটা আবার পলিটিক্যাল স্লোগান দিচ্ছে, সেই জায়গাটা আবার আছেও। তো এই সব কিছুর মধ্যে না বিশ্বাসযোগ্যতার জায়গাটা থাকে না। আপনি একটা কোনো উদ্দেশ্যে যখন আপনি আসলে একটা উদ্দেশ্যে একটা কথা বলেন যে না ছাত্র রাজনীতি আমরা এই কারণে বন্ধ করছি, তারপর আবার ঠিকই দেখা যায় যে আপনি রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছেন ছাত্রদের একাংশ, তখন মনে হয় যে একটা হ্যাঁ আপনি আন্ডারগ্রাউন্ড কায়দায় কাজ করছেন এবং ওইটা কেবলমাত্র একটা কাভার। তো এই বিষয়গুলো ধরা পড়ে, আপনি যদি চালাকি করে তো বেশি দিন ঢেকে টাকে রাখা যায় না। সেই জায়গা থেকে অনেক জিনিসই বেরিয়ে আসছে। বাট আমরা যেটা বলতে চাই যে ধরুন বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে নতুন পরিস্থিতিতে যেভাবে তাদের নিজেদের পুনর্গঠন এবং কিছুটা বলতে পারেন যে নতুন করে নিজেকে রিবিল্ড করার আচারে আচরণে সমস্ত দিক থেকে ব্যবহারিক দিক থেকে সেইটা অনেক ক্ষেত্রেই তারা পারছেন না এবং সেটা মানুষের মধ্যে আরেকভাবে হতাশা সৃষ্টি করছে। যেমন ধরেন বিএনপি বড় পার্টি, এটা ঠিকই, কিন্তু তার ছায়াতলে সমস্ত মনে হচ্ছে যে যারা ধান্দা করতে চায়, গুন্ডা পান্ডামি করতে চায়, দখল করতে চায়, চাঁদাবাজ, তারা সব এসে আশ্রয় নিচ্ছে এবং তারা সেই নামটা ব্যবহার করে ক্ষমতার ব্যবহারে সেই জায়গাগুলো করতে পারছে। তাহলে বিএনপি এটাকে কীভাবে মানে বিএনপিকে এটাকে ঠেকাচ্ছে, কতটা ঠেকাচ্ছে? এবং একটা তো ইনবিল্ট সমস্যা আছেই যে আমাদের সমাজটা একটা পেট্রন ক্লায়েন্টের ব্যবস্থার মধ্যে আছে। ফর্মাল সেক্টরের জায়গায় পুরো ইনফর্মাল সেক্টর কে চালায়? একটা ইনফর্মাল ম্যানেজমেন্ট আছে, সেটা করে সাধারণত সরকারি পার্টি উইথ দি হেল্প অফ দি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা একটা ক্ষমতার ছায়াতলে থেকে এই ম্যানেজমেন্টটা চালায়, সেখান থেকে রেন্ট সিক করে, এটা সোজাসুজি বখরা নেয়। এই বখরার ভাগ নেওয়ার জন্য কিন্তু এখন সবাই জড়ো হচ্ছে ছায়াতলে। আর এইটা যদি আপনি ম্যানেজ ঠিক মতো না করেন, আপনি যদি আপনার দলে একটা প্রিন্সিপাল ঠিক না রাখেন, কিভাবে কোন লোককে কিভাবে জায়গা দিবেন, তাহলে কিন্তু ক্রমাগত আপনার দল আউট অফ কন্ট্রোল হতে থাকবে এবং রাজনৈতিকভাবে পুরো দলকেই মানে একটা বিপদের মুখোমুখি করবে, যেটা মুখোমুখি হচ্ছে বিএনপির প্রতিনিয়ত। তবে এই মিটফোর্ডের ঘটনা নিন্দা জানায়, এরকম নৃশংস হত্যাকাণ্ড, এটার কোনো মানে এটা দেখাটাই একটা ট্রমার জায়গা। কিন্তু নিশ্চয়ই এই প্রশ্নগুলো উঠবে, দুদিন পরে ভিডিও বের হচ্ছে, মনে হচ্ছে আগে থেকে একটা ন্যারেটিভ তৈরি আছে, এগুলো নিয়ে নিশ্চয়ই প্রশ্ন করার জায়গা বিএনপিরও থাকে। এবং রাজনৈতিকভাবে কি আমরা আবারও কোনো পুরনো খেলায় নামছি যে বিশেষভাবে মানে আমরা একটা কেন সুস্থ প্রতিযোগিতা করতে পারবো না? এইটা মানে এটার জন্যই তো লড়াই করা হয়েছে না, যে আমরা ভোট হবে, সুষ্ঠুভাবে ভোট হবে, যারা ভোটে জিতবেন মানুষ ভোট দিয়ে জিতবেন। এবং এটা আমরা বিএনপির জন্য বলবো, এটা বাকি সকল রাজনৈতিক দলের জন্য বলবো, দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সমস্ত প্রতিষ্ঠানের জন্য বলবো।
মানুষ ভোট দিবে, নির্ভয়ে ভোট দিতে পারতে হবে এবং সেটা এনশিওর করতে হবে। যারা জবরদস্তি করবে তাদের কারোর সাথে মানে আমরা নাই, এবং আমরা এটা সমালোচনা করতে কিংবা এর প্রতিরোধের যতটুকু আমাদের শক্তি সামর্থ্য আছে সেটা নিয়ে দাঁড়াতে 1 ইঞ্চিও কার্পণ্য করবো না। ফলে সেই জায়গাটা তৈরি করার জন্য বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির যেমন রায় আছে, অন্যরাও কিন্তু আমরা একটা মিনিমাম জাতীয় স্বার্থের কাঠামো রক্ষা না করলে পুরো রাজনৈতিক উত্তরণের এই জায়গাটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এর পরিণতি যে কি ভয়ঙ্কর হবে সেটা সকলের হুঁশটা থাকা দরকার। বিশেষত যারা বিরোধী পক্ষ হিসেবে দাঁড়াচ্ছেন, বিরোধী তো আমরাও, কিন্তু জাতীয় স্বার্থ এবং দায়িত্বশীলতা খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জায়গাটা কেউ যদি ভুলে গিয়ে অথবা পাশে ঠেলে কেবলমাত্র সংকীর্ণ স্বার্থ পুশ করতে থাকেন, তাহলে কিন্তু অনেক সময় জাতি একটা বড় ধরনের সংকটে পড়ে, যেটা শেখ হাসিনা করে দেখিয়েছেন। সেই শেখ হাসিনা গিরি যাতে অব্যাহত না থাকে। আবার আসবো আপনার কাছে এটা নিয়ে। আমি একটু বেস্ট অসীম আপনার কাছে জানতে চাইব, জুনায়েদ সাকিব যেটা বলছিলেন যে যেহেতু বিএনপি একটি বড় দল এবং অনেকেই ভাবছেন যে বিএনপি হয়তো সামনে নির্বাচনে জিতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় চলে আসতে পারে, এর জন্যই কি বিভিন্ন ধরনের যারা স্বার্থন্বেষী হচ্ছে বা যারা বিভিন্ন এলাকায় গুন্ডা, চাঁদাবাজ, তারা নানাভাবে একটা সবসময় শক্তিশালী দলের ছায়া থাকতে চায়? বিএনপির ছায়াও নিশ্চয়ই অনেকে এরকম গেছে, তো বিএনপি আসলে কোনো শুদ্ধি অভিযান চালানোর চিন্তা ভাবনা করছে কিনা, বিশেষ করে এই সমালোচনা হওয়ার পর? দেখুন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি কিন্তু অনেক আগেই বলেছেন যে বিএনপিকে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, এবং সেটা কিন্তু আজকে অক্ষরে অক্ষরে আমরা দেখতে পাচ্ছি, আপনার যেটা ভিজিবল, দৃশ্যমান। জনাব জুনায়েদ সাকি যে মিটফোর্ডের ঘটনাটার কথা বলেছেন, যে বিএনপি কতটুকু না কনসার্ন, তার থেকে সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভিকটিমের পরিবার। তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যেই অ্যাসাসিন বা আপনার জড়িত যারা হত্যাকাণ্ডে, তাদের মধ্যে থেকে একজন যে তার মামাকে ডেকে নিয়ে গেছেন, তাকে আসামি করা হয়নি। ভিকটিমের মা যাদেরকে আসামি হিসেবে উল্লেখ করেছিল, তাদের নাম কিন্তু আসামির লিস্টে নেই। তাহলে আমরা একটা জিনিস বুঝে নিতে পারি যে খুব সহজে যে পুলিশও কোনো ধরনের আপনার একটা প্লটের সঙ্গে জড়িত কিনা, কোনো রাজনৈতিক দল কিংবা দেশি বিদেশি আপনার গোয়েন্দা সংস্থা বা কোনো রাষ্ট্র এর সঙ্গে জড়িত কিনা, বহির্বিশ্বের কেউ জড়িত কিনা, এই বিষয়টা কিন্তু আপনার অপ্রাসঙ্গিক কিছু না। কারণ আমরা যে কদিন, আপনার গত কয়েকদিন ধরে আমরা যে ধরনের ঘটনাগুলো ঘটেছে দেখেছি, এমনকি যাদেরকে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে, প্রাইম অফিসে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, দেখা গেছে তারা কিন্তু ক্রাইম সিনে নাই, কিন্তু তারপরেও বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। সাকিব ভাই যে কথাটা বলেছেন, দেখেন এই পর্যন্ত প্রায় 4000-এর মতো বিএনপির নেতাকর্মীকে মনে করেন যে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে দেখা গেছে অনেকে নির্দোষ, জাস্ট নিউজ এসছে। আপনি ভিক্টিমাইজ তো আমিও হতে পারি, আপনিও হতে পারেন, সাকিব ভাইও হতে পারে। তারপরেও বিএনপি যে কাজটা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার অঙ্গ সংগঠনের প্যাডে আপনার মামলা করা হয়েছে। মামলাটা কেন করা হয়েছে দেখেন, জুলাই আগস্টের অব্যবহিত পরে যে রাষ্ট্র ব্যবস্থা বা কাঠামোর মধ্যে আমরা অবস্থান করছি, ডিফেক্টো একটা এই আছে কিন্তু, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ দল, এটাই ক্ষমতায় আসবে। সে কারণে পুলিশ কিংবা বিচার বিভাগ যেন প্রভাবিত না হয়, নিরপেক্ষভাবে যেন কাজ করতে পারে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের প্যাডে মামলা করা হয়েছে মিসক্রিয়েন্টসদের নামে। সে প্রকৃত অর্থে আপনার অপরাধ করেছে কি করে নেই সেটার জন্য অপেক্ষা করে নেই, সে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে, সাংগঠনিকভাবে নেওয়া হবে, এবং মেসেজটা দেওয়া হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী যেন সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এই মেসেজে কি কাজ হচ্ছে? না, আমি আপনাকে একটা কথা বলি, দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় সংগঠন, আমাদের তো হাতের সব আঙুল সমান না, পরিবারের সব সন্তান সন্ততি কিন্তু একরকম হন না। এখানে মনে করেন যে অনেকে আছেন, কেউ ষড়যন্ত্রের শিকার, কেউ মিথ্যা অপপ্রচারের শিকার হন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যেটা যার বিরুদ্ধে অভিযোগ এসছে, সেটা সেই অভিযোগ প্রমাণিত হবার আগে জাতীয়তাবাদী দল এই ব্যবস্থাটা নিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো কয়েক কোটি নেতা কর্মী সমর্থক আছে, আপনাকে তো ব্যবস্থা নিতে হয়েছে মনে করেন যে 3000 4000-এর বিরুদ্ধে, 3 লক্ষ 4 লক্ষ বা 3 কোটি 2 কোটির বিরুদ্ধে তো নিতে হয়নি। তার মানেটা কি,
নিশ্চয়ই সেটা কাজ করছে। এখন আমি বলবো যে কাজ করছে মানে কি, আপনি কি ডেটারেন্ট হিসেবে যেটা আমরা নিয়েছি মেজার, তার মানে কি আমাদের সব কি অপরাধী? না, তা না। আমরা মিডিয়া ট্রায়ালেরও কিন্তু শিকার হচ্ছে। আমরা যেই ঘটনাটা দেখেছি 9 তারিখে একটা ঘটনা ঘটেছে, 11 তারিখে দেখা গেছে সেটা আসছে পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায়। তো এ ধরনের একটা বিষয় আমরা পত্রপত্রিকাতেও দেখি। আমি খুব দুর্ভাগ্যজনকভাবে বলি, 20-30 জন আপনার একটা মিছিল করছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। 24 সালের প্রেক্ষাপট আর 25 সালের প্রেক্ষাপট এক না। উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার একটা পত্রিকা আপনার মনে করেন যে হেডলাইন করেছে 30 জন 40 জন মিছিল করছে, যেখানে 30-40 হাজার মিছিল করেছিল তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, যেটা একটা স্যাটায়ার হিসেবে ছিল। সেখানে যদি এই ভাইব তোলা হয়, সেটা কার বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে। আপনি কাকে সুযোগ করে দিচ্ছেন? বার্গেন করার অবস্থায় কিন্তু বিএনপি সবচেয়ে বেশি আছে। এই দল 15 বছর না, শুধু তার আগের 111-এর 2 বছর, 15 বছর আর 2 বছর মিলে 17 বছর ফেসিস্টের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা প্রয়োগকারী, র্যাব সবার বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। আসবো আপনার কাছে। আপনি বলছিলেন কাকে সুযোগ করে দেওয়া হচ্ছে, জুনায়েদ স্যারকে আপনি বলছিলেন যে পুরনো খেলা আবার শুরু হচ্ছে কিনা। রাজনৈতিক দলগুলো সবাই বসে আলোচনা হচ্ছে, এক প্ল্যাটফর্মে আলোচনা হচ্ছে, তা আসলে পুরনো খেলা তাহলে ফিরছে কে? রাজনীতির বাইরে দুটো বিষয় কিন্তু পুরনো খেলা বলেছে। একটা হচ্ছে যে ধরেন এই যে নোংরা স্লোগান দেওয়া, একজন নেতৃত্বকে অসম্মান করা, একেবারেই মিনিমাম শিষ্টাচারের কোনো ধারা যায় না। রাজনৈতিকভাবে তো বিরোধ থাকতেই পারে, যে যার সমালোচনা করবে, আমারও কেউ সমালোচনা করতে পারে, কিন্তু আমি কি আপনার মিনিমাম ব্যক্তির যে জায়গা, মানে আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নাই, আপনার পলিটিক্সকে আমি অপোজ করতে পারি। তো সেই জায়গা থেকে যে মিনিমাম শিষ্টাচারের জায়গা, এইটা অনেকে মনে করেন যে এগুলো বাংলাদেশে হবে না। ঠিক আছে, ডিসেন্সির বিষয়ে প্রশ্ন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইয়ে হয়েছে, মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফা ইলেকশনের পরে যখন জো বাইডেন দ্বিতীয় দফা ইলেকশন, প্রেসিডেন্ট ট্রাম্প 3 বার ইলেকশন করলেন। তো সেকেন্ড ইলেকশনের সময় কিন্তু বারাক ওবামার প্রধান স্লোগান ছিল ডিসেন্সি ডিসেন্সি ডিসেন্সি। তো সেটা আমেরিকার মতো দেশেও আসছে, মানে সব দেশেই সেটা বাস্তবতা আছে। আমাদের এখানে ওই কথাটা তুলতে হবে যে রাজনৈতিক লড়াইটা করতে গেলে রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করা দরকার, কিন্তু একজন ব্যক্তিকে অসম্মান করা, যেমন ধরেন বিমানবিকীকরণ করা, ব্যক্তিকে একেবারে মানে যে কোনোভাবে অপমান করা, অপদস্থ করা, এই যে কারো গলায় জুতার মালা পরিয়ে দেওয়া, মানে এগুলো যে কত, এইগুলি আমি বলছি যে এগুলো সবই হচ্ছে পুরনো জিনিস, যেটা আমরা বদলাতে চেয়েছিলাম। আবার ধরেন এই যে একটা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত কি, যে আমাদের পুরো ইনফর্মাল সেক্টর একটা ইনফর্মাল ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে চলবে, যেটা পুরো রাষ্ট্র ক্ষমতার সাথে যুক্ত, সরাসরি সরকারি দল। এখন এটা ঠিক যে আওয়ামী লীগ চলে গেছে, একদিন আওয়ামী লীগ পেট্রনের জায়গায় ছিল, এখন নতুন বিএনপি সবচেয়ে বড় দল, স্বাভাবিক কারণে এইসব জায়গায় হয়তো বিএনপির একটা ইনভলভমেন্ট থাকবে, সেখানে অন্তর্কন্দল তৈরি হচ্ছে, সেগুলো এক্সপোজড হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমরা নতুন বন্দোবস্তে যেতে যাচ্ছি, সেটা যদি ইভেন এইরকম আর্থসামাজিক ক্ষেত্রেও তার প্রভাব না পড়ে, তাহলে রাজনীতি আপনি ভালো হয়ে যাবে না। কিন্তু ফলে সেইটার দিক থেকে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকেও কিন্তু সেই বিষয়ে ভাবতে হবে। দলকে নতুন কাঠামো ভিত্তির উপরে দাঁড় করানো এবং সেটা দিয়ে জনমতকে জয় করা, এই পদ্ধতি দিয়ে সামনের দিনে না গেলে, আমরা যদি বহাল জায়গাগুলো টিকিয়ে রাখি, যে না ও তো আমার লোক সাপ্লাই দেয়, না ও তো আমাকে কিছু টাকা সাপ্লাই দেয়, তাহলে যেটা হবে কি যে আপনি আর নতুন জায়গায় যেতে পারবেন না। বাংলাদেশ কিন্তু একটা টেক অফ করার জায়গায়, বাংলাদেশের দারুণ সম্ভাবনার সৃষ্টি হয়েছে। যদি গ্লোবাল যে বাস্তবতা, সেটাকে আমরা ঠিকমতো মোকাবেলা করতে পারি, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক উচ্চতায় যেতে পারে। এখন যে লিডারশিপটা দরকার, সেই লিডারশিপকে কিন্তু ওই পর্যন্ত ভাবতে হবে যে আমি আমার অভ্যন্তরীণ রাজনীতি এবং সমাজ কাঠামোটাকে উপযোগী করছি কিনা ওই উলম্ফনড, ওই লাভটা দেওয়ার জন্য। আর যদি আমরা পুরনো জায়গায় থাকি, মোটামুটি আমরা বকডাউন করবো, মুখ থুবড়ে পড়ার মতো জায়গা অবস্থা তৈরি হবে, এটাই আমাদের বক্তব্য। ফলে এভরি পার্টি শুড রিবিল্ড দেমসেলফ। এই বিভিন্ন অভিযোগে 4000 লোককে বহিষ্কার করা বা ব্যবস্থা নেওয়া, এটা কি যথেষ্ট মনে হয় আপনার কাছে? দেখুন, এটা খুব ভালো সিদ্ধান্ত বিএনপির দিক থেকে, এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন থেকে শুরু করে লিডারশিপ তো বলছেন, আমরা দেখছি, কিন্তু এটা কতটা এফেক্টিভ হচ্ছে সেটাও বিএনপির ভাবা দরকার। কারণ তলার দিকের নেতারা যদি মনে করেন আচ্ছা অসুবিধা নেই, বহিষ্কার হচ্ছে, আবার ফেরত চলে আসবো, এই ভাবনা কিন্তু কাজ করে যে বহিষ্কার করলে অসুবিধা নেই, মানে ব্যাপারটা বহাল জায়গা থেকে, ওটা পলিটিক্যাল ম্যাটার, আমার যা কাজ আমি তা করে যাব। এমনকি এই প্রবণতা আমি মানে নতুন গঠিত এনসিপির ইয়ের মধ্যে দেখেছি যে তাদেরও কেউ বহিষ্কৃত হচ্ছে, ওখানেও তারা আবার একই জায়গায় অবস্থান করছে। তো এটা যদি থাকে, এটা প্রবণতা আকারে দাঁড়ায়,
তাহলে এটা খুব ভালো না আর কি, মানে এটা এফেক্টিভ থাকবে না। ফলে এফেক্টিভ পার্টির একটা পরিশোধন প্রক্রিয়া থাকতে হবে। তো পার্টিতে যদি কোনো লোক পার্টির রাজনৈতিকভাবে বিপর্যয় তৈরি করে ফেলে, তাকে তো বাদ দেওয়ার একটা রাস্তা থাকতে হবে। তো সেই ডিসিপ্লিন এনফোর্স করাটা রাজনৈতিক স্বার্থেই প্রয়োজন, কারণ সামনে নির্বাচন আছে। তো সেইটার উপলব্ধিটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে এত বড় ইন্টারেস্ট থাকা সত্ত্বেও মানে পার্টির বিপর্যয় ঘটিয়ে যাচ্ছে একদল লোক। এইটা হচ্ছে কোথা থেকে সেটা নিশ্চয়ই অনুসন্ধান করা দরকার। তার মানে এই সিস্টেমটা পুরো কাজ করছে না। দুজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মনিরুজ্জামান পঞ্চগড় থেকে বলছিলাম। জি মনিরুজ্জামান সাহেব বলেন। বাংলাদেশের সর্বোত্তর জেলা পঞ্চগড় থেকে বলছি। আমরা মাননীয় বিজ্ঞ আলোচকদের কাছে জানতে চাচ্ছি যে কোনো সময় একটি প্রশ্ন করলেই বিজ্ঞ আলোচকবৃন্দ ইনিয়ে বিনিয়ে দলের পক্ষে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে যে এটা করেছে সেটা করেছে, কিন্তু দলের যে কর্মীরা তাদের যে আচরণ, তারা যে ধরনের ভাষায় কথা বলে, তাদের যে শিষ্টাচার বহির্ভূত আচরণ, এই ধরনের যদি দলে কর্মী থাকে তা আগামী দিনে দলকে হারানোর জন্য নিজ দলের কর্মীরাই যথেষ্ট। আমার এলাকার কথা যদি বলি, আমার পঞ্চগড়ে বিএনপির যে অনেক কর্মী আছে, এই সমস্ত কর্মী যদি আরেকটু বাড়ে তাহলে ইনশাল্লাহ জিরোতে চলে আসবে ভোটের অবস্থা। যেখানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে বিএনপি 280 থেকে 290 সিট পাবে, এটা খুবই স্বাভাবিক। সে অবস্থানে যে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এই সমর্থকরা, যারা দলের ভালো করতে গিয়ে এই অবস্থায় নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন কি নিবে সেটাই আসলে। জি জি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আরেকজন আছেন, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম হাজী মোহাম্মদ সালাউদ্দিন। জি সালাউদ্দিন সাহেব বলেন। বলছি কি যে এনসিপির এখনো পর্যন্ত কাগজপাতি খবরে দেখলাম ঠিকঠাক হয়নি, তারা এখনো সে দল হিসেবেই তো কি করতে পারতেছে না। তারপরে দেখলাম সারিস আলম সম্বন্ধে একজন বলল যে 48 লক্ষ টাকা আর এরকম মহিলার কাছ থেকে ফান্ড এনেছেন। কি করতে চাচ্ছে এনসিপি, কি করবে? দেশের স্বার্থে ব্যবস্থা দলই পয়দা হলো না, তারা জনগণের স্বার্থ কি করে রক্ষা করবে? জি আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিয়ে। হ্যালো। জি হ্যালো। জি আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আমার নাম আমি মুনিয়াদা বলছি। আমার পছন্দ হচ্ছে এরশাদের শাসন আমলের পরে শাহাবুদ্দিন সাহেব থেকে শুরু করে 3টা তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের ভিতর কি সুন্দর নির্বাচন দিয়েছে, জাতি পুরো দেখেছে। কিন্তু একজন নোবেল বিজয়ী এত ইন্টারন্যাশনাল পর্যায়ে একজন লোক আনলাম, 1 বছরে আইন শৃঙ্খলার অবনতি ছাড়া একটা প্লাস পয়েন্ট পেয়েছে, শুধু আইন শৃঙ্খলার অবনতি, মার্ডার, আপনার চিন্তায় সবকিছু ছাড়া কি এমন উন্নয়ন হয়েছে যে আমাদের 1 বছরে? দিন শেষে তো রাজনীতিবিদরাই দেশ চালাবে। তাহলে একটা বছর আমরা কেন নষ্ট করলাম? ইন্টারন্যাশনালি ভাবেও আমরা কিন্তু এখন মালয়েশিয়া থেকে গতকালকে রাতে 95 জনকে ফেরত পাঠিয়েছে বিশ্বের লোক। ইন্টারন্যাশনালিও তো আমরা আস্তে আস্তে হয়ে যাচ্ছি। আমরা নির্বাচনটা কেন দিচ্ছি না? ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পারছি। জি, নির্বাচন কেন দিচ্ছেন না প্রশ্ন আমরা নিশ্চয় জানবো। অসীম একজন ফোন করে বলেছিলেন পঞ্চগড় থেকে যে বিএনপির যে শক্ত অবস্থান ছিল ভোটের মাঠে, নেতাকর্মীদের যদি কন্ট্রোল করা না যায় সেই অবস্থান থাকবে না। আপনারা নানাভাবে দলকে সমর্থন করেন, দলের পক্ষে কথা বলেন, কিন্তু এই পরিস্থিতিকে আপনারা অনুধাবন করতে পারছেন কিনা মাঠের? না, আমি ওই দর্শক শ্রোতা যিনি আপনার এই মন্তব্যটা করেছেন বা প্রশ্নের অবতারণা করেছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলেছি। উনি বাস্তব কথাটাই কিন্তু বলেছেন। বাস্তব কথাটা হচ্ছে যে দেখুন, আমি তো একটা কথাই বলেছি যে পরিবারের সবাই একরকম হয় না, হাতের আঙ্গুল সবগুলি সমান হয় না। আমরা আমাদের দল থেকে যতটুকু ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হয়েছে সেটা আমি মনে করি যে অনেকটাই, আমি বলবো যে রিজনেবল যতটুকু আছে। তারপরেও যদি এর থেকে উনি যেটা বলেছেন সেই সাজেশনটা যারা শুনেছেন আমাদের দলের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ বা আমার ব্যক্তিগত পর্যায় থেকে, আমি অবশ্যই বলবো যে আমাদের বোধহয় আরেকটু কঠোর হতে হবে। কিন্তু একটা বিষয় আছে যে সব কিছু তো মনে করেন আপনার, আমি একটা কথা বলেছি যে অনেকে নির্দোষ, তারপরেও তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আমি যে এলাকায় বাস করি সেখানেও কিন্তু অনেকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসছে। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলছি যে আমি তাদেরকে বলেছি যে তোমরা নির্বাচনের সময় দল যদি আমাকে কখনো মনোনয়ন দেয় কিংবা আমার দল থেকে অন্য কেউ যদি মনোনয়ন পায়, তাহলে তোমাদের আশেপাশে বাবা রাখার দরকার নেই কিংবা তোমরা ভোট চাওয়ার দরকার নেই। কেন বলেছি এটা আমার মনে হয় আমার এই মন্তব্য থেকে দর্শক শ্রোতা, সম্মানিত দর্শক শ্রোতা সেটা বুঝতে পারবেন। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে সব কিছুই যে সব সময় সঠিক, আপনার যে আমরা মিডিয়া ট্রায়ালের কথা বলি,
কিংবা মনে করেন যে অভিযোগ আসা মানেই অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত, এটা সব সময় আমার মনে হয় না যে ঠিক। তারপরেও আমরা আরও সতর্ক হব, কিন্তু আমরা যতটুকু করছি সেটাকে অন্য কোনো রাজনৈতিক দল করেছে খুব একটা বেশি আমি তো দেখি না। আমাদের দল থেকে কিন্তু সরাসরি বহিষ্কার করা হয়েছে, কিন্তু নতুন রাজনৈতিক দল কিংবা অন্য আরেকটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের কিন্তু আমরা সে ধরনের পদক্ষেপ দেখিনি। সমালোচনা যত কিছুই আছে দেখা গেছে সেটা বিএনপির বিরুদ্ধে। বিএনপি কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে যারা মিসক্রিয়েন্টস আছে, যারা আপনার বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছেন বা অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি ব্যবস্থা নিচ্ছেন। প্রকারান্তরে বা পক্ষান্তরে অন্যরা কিন্তু তা নিচ্ছেন না। তারপরেও কিন্তু বিএনপির বিরুদ্ধে সমালোচনা অনেকটা এমন হয়ে গেছে সমস্ত ষড়যন্ত্র যে না, বিএনপির ক্ষমতা আসার দরকার নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা সব কিছু মিলিয়ে, সবাই মিলিয়ে, আপনার যারা 15-16 বছর একসঙ্গে আন্দোলন করেছেন তারা সবাই মিলে আমার মনে হয় যে ওই জাতীয় ঐকমত্য কমিশন কি করলো না করলো, তার থেকে বরং গণতান্ত্রিক অভিযাত্রায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তাদের ঐকমত্য হওয়া উচিত। একটা নতুন বাংলাদেশ গড়ার জন্যে, একটা জনগণের শাসন কায়েম করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সবাই মিলে যদি বসে একসঙ্গে আমরা করতে পারি, তাহলে মনে করেন যে কোনো দলের যারা আপনার বাজে কর্মকাণ্ড করবেন তাদের বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার হতে পারবেন। ওটাই আমার মনে হয় একটা মৌলিক বিষয় হয়ে যাবে। সবাই মিলে একসাথে বসতে হবে। জোনাস স্যারকে আপনি মনির হায়দার সাহেব যে প্রশ্নটা করেছেন, আমি খুব প্রশ্নটা বুঝতে পারি, তাহলে উনি একটা বৈদেশিক সম্পর্ক নিয়ে কথা বলার চেষ্টা করেছেন যে আমরা রাজনীতি করছি, দেশ চলছে, কিন্তু বিদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নানাভাবে ক্ষতিগ্রস্ত। তিনি মালয়েশিয়ার একটা উদাহরণ দিয়েছেন। আমি যদি আমেরিকাতে বাংলাদেশের পণ্যের উপর 35% শুল্ক দিল, একটা কঠিন, একটা যদি এই অবস্থায় থাকে তাহলে কঠিন ভবিষ্যতের দিকে বাংলাদেশ যাচ্ছে, বিশেষ করে পোশাক খাত। আপনার রাজনীতি যখন করছেন, নির্বাচনের কথা বলছেন, এই ব্যাকএন্ডে কি এই ভাবনাগুলো আপনাদের মধ্যে আছে কিনা, যে কিভাবে এই সংকট থেকে বাংলাদেশ উত্তরণ হবে, সরকারকে সহায়তার কোনো ব্যাপার আপনাদের মধ্যে আছে কিনা? না, ডেফিনেটলি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই সরকার তো যেহেতু আমাদের প্রতিপক্ষ না, এবং আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, কাজেই যতটা সম্ভব আমাদের পক্ষে মানে সহায়তা করার সেটা করার চেষ্টা করেছি। এখন সহায়তা তো আপনি একলা মানে যেচে গিয়ে শুধু সবসময় করতে পারেন না। আপনার কাছে তো কেউ এসে মানে যখন আমাদের কাছে সহায়তা চাইবে কিংবা এই বিষয়টা আমাদের পরামর্শ চাইবে, আমরা হয়তো আমাদের যা জানি, আমাদের পক্ষে যা সম্ভব সেটা আমরা করতে পারি। আমরা তো মূলত পলিসি লেভেলের সহায়তা দিতে পারি, বুদ্ধি পরামর্শ দিতে পারি, কিন্তু এই মুহূর্তে এফেক্টিভলি কাজটা তারা আমরা করতে পারছি না। কাজ তো সরকার পরিচালনা করছে। ডিটেইল ওয়ার্ক করতে গেলে তার কতগুলো প্রাতিষ্ঠানিক ক্ষমতা লাগে। এখন ধরুন এই যে মানে যুক্তরাষ্ট্র 35% শুল্ক আরোপ করলো, এখন এটার জন্য যেভাবে ধরেন অল স্টেক হোল্ডার্সকে ইনক্লুডিং পলিটিক্যাল ডাইরেক্টলি স্টেক হোল্ডার না হলেও তারাও একটা স্টেক হোল্ডার রাষ্ট্রের, তাদের সহ সরকার যেভাবে মানে পথ পাতলে একটা আমাদের সমস্ত সামর্থ্যটাকে কাজে লাগানো দরকার ছিল। হ্যাঁ, আমরা তাতেও যদি কিছু না পেরে ওখানে থেকে যায় তখন আমরা বলতে পারতাম যে উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উদ্যোক্তারা, ট্রেড বডিগুলো, তারা বলছে যে না, এখানে যেভাবে তাদের ইনভলভমেন্ট দরকার ছিল সেটা হয় নাই। এই জায়গাটা আপনার অনেকগুলো বিষয় মানে লক্ষ্য করে যে সরকার অনেক ক্ষেত্রেই যেভাবে সকলকে নিয়ে কাজ করা দরকার ছিল সেটা করছে না। এটাগুলো একটা দিক। এখন আন্তর্জাতিকভাবে আমরা পিছিয়ে পড়ি আর মানে আমরা করি। আমাদের যে নির্বাচন মানে ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে উত্তরণের জন্য যে বিচার, সংস্কার এবং ইলেকশন, জনগণকে সাথে নিয়ে তো সবটা করতে হবে। এটা করতে ন্যূনতম যে সময় দরকার ছিল সেই সময়টা কিন্তু দলগুলো শেষ পর্যন্ত দিতে রাজি হয়েছে, এবং একটা জায়গায় এসে সেটেলমেন্ট হচ্ছে যে হ্যাঁ, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হবে, কারণ ওইটি উপযুক্ত সময়। এপ্রিলে সময়টা উপযুক্ত না, মানে 1-2 মাসের জন্য হয়তো কিছুই যেত না, কিন্তু ওই সময় রোজা, ঈদ, আবহাওয়া সব কিছু মিলে ওটা উপযুক্ত সময় না। ফলে ফেব্রুয়ারির মধ্যে আমরা নির্বাচনটা করলে ভালো হয়। কিন্তু এর আগের সময়টা প্রয়োজনীয় ছিল, যে সংস্কারের আলোচনা চলছে, অনেকগুলো প্রস্তুতিমূলক কাজ আছে, নির্বাচনের পরিবেশ তৈরির প্রশ্ন আছে, যাতে একটা রিয়েলি ফ্রি ফেয়ার ইলেকশন হয়। তো সব মিলিয়ে আমরা এই সময়টাকে খুব মানে অতিরিক্ত মনে করছি না। আবার কিন্তু এই সময়ের মধ্যে যদি নির্বাচন না হয় এবং এটাকে যদি মানে আরও বাড়ানো হয়, তাহলে আমরা অনেকগুলো ঝুঁকির মধ্যে পড়ব। কেননা অর্থনৈতিক দিক থেকে যে বিনিয়োগ, যে নতুন রক্তপ্রবাহ আমাদের অর্থনীতিতে দরকার, সেইটা রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে সেই জিনিসটা হবে না। বিনিয়োগ, কর্মসংস্থানমুখী আরও ব্যাপক চাঞ্চল্য, সেটা হবে না। এমনকি বিদেশি
প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন দেশ, বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো, তারাও কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটিকে হিসেবে রেখেই বিনিয়োগ চিন্তা করে। আমি একটু ফিরি পুরনো জায়গায়। দেখুন, আমরা 5ই আগস্টের পর থেকে 2024-এর 5ই আগস্টের পর থেকে খুব অল্প দিনের মধ্যে, আগস্টের মধ্যে যখন আমরা কিছু বিরতিরোধের টের পাচ্ছিলাম, তখন থেকে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলছি যে যতক্ষণ না পর্যন্ত এই রাজনৈতিক উত্তরণে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারী শক্তিসমূহের মধ্যে একটা ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করা দরকার। কারণ আমরা একটা ট্রানজিশনে আছি। আপনি যখন একটা ব্যবস্থার মধ্যে থাকেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, তখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রতিযোগিতা করবেন, কিছুটা এটা কনফ্লিক্টের রূপ নিতে পারে, কিন্তু সেটা ম্যানেজেবল, কারণ আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন। কিন্তু যেহেতু আমাদের এখন কোনো সিস্টেম নাই, সিস্টেম বিল্ড আপের প্রসেসে আছে, আমরা এমনভাবে যাতে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা কিংবা বিরোধে জড়িয়ে না পড়ি যাতে করে আমাদের পুরো অর্জনটাই ভেস্তে যায়, তাহলে ন্যূনতম জাতীয় ঐক্যের অধীনে আপনি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন ধরেন আমরা আমাদের দলকে সেই অনুযায়ী সাজিয়েছি, আমরা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি, কিন্তু সংকীর্ণ স্বার্থ এমন যে আপনি অনেক দলকে আমরা সেই সীমা রাখতে দেখছি না। তারা নিজেদের স্বার্থটাকে, বিরোধটাকে বড় করে তুলতে চাইছেন। এখন কেউ বলতে পারেন যে আপনারা মানে দল হিসেবে আপনারা অত বড় না যে এটা করছেন। এখন এটাও বলতে পারেন যে আমরা কতগুলো প্রাইমারি প্রিন্সিপাল কিন্তু দলের ক্ষেত্রে প্রয়োগ করি, যে আপনি কি করতে পারবেন না। একটা দলের সব লোক খুব শুদ্ধ হবে আমরা এটা দাবি করছি না, কিন্তু দলের নেতৃত্ব, দলের সর্বপর্যায়ে মিনিমাম সাংগঠনিক শৃঙ্খলার কী কী জিনিস প্রয়োগ হবে, কোন কোন অর্থনৈতিক তৎপরতা আপনি কিভাবে যুক্ত হতে পারবেন না যুক্ত হতে পারবেন না, মানে আপনার জীবনের সেই জায়গাগুলো মেনটেন যখন পার্টি খুব স্ট্রংলি করে, তখন একটা পার্টি ডিসিপ্লিন এনফোর্স করতে পারে। এখন আপনি বলবেন যে আমরা মনে করি যে আমাদের দল এই ডিসিপ্লিন আমরা এনফোর্স করি, এগেইন আপনি দাবি করতে পারেন যে সে কারণে আপনাদের দল অত বড় হয় না। কিন্তু এইটা একটা জায়গা, মানে এই ডিলেমাটা তো থাকতে হবে। যদি আপনি মিনিমাম ডিসিপ্লিন না রাখতে পারেন, আপনার দল এমন জায়গায় পরিণতিতে যাবে যে আপনার দলের কর্মীই মনে হবে যে আমি পেতাম 290, আমি এখন আমার রাখতে পারছি কিনা, মানে আদৌ মানে জায়গাটা ঠিক রাখতে পারছি কিনা, সেটা হচ্ছে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এইটা বিপজ্জনক, যার ফলে এটা নতুন করে ভাবা দরকার। আবার আমরা মনে করছি যে জনগণের পক্ষে শক্তি হতে হলে পার্টিকে একটা অবশ্যই জনগণের স্বার্থ রক্ষার প্রিন্সিপালগুলোতে আমরা বিরতির পরে আমরা এটা আলোচনা তো ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে যাব। বিএনপির যদি কথা বলি, বিএনপির আরেকটি কি বলবো অপবাদ বলি কিংবা অভিযোগ শুনতে হচ্ছে যে বিএনপি সংস্কার বিরোধী, মৌলিক সংস্কারগুলো বিএনপি চাচ্ছে না। বিভিন্ন দল কিন্তু অভিযোগ করছে, বেশি পিআর নিয়ে তো অনেক দলই অভিযোগ করছে যে বিএনপি শেষ পর্যন্ত আসলে মৌলিক যে সংস্কার আছে সেগুলো চাচ্ছে না। আমার মনে হয় এই বিষয়টা সঠিক না। সাকিব ভাই তো নিজেই আছেন, আপনার যে কটা তার মেজরিটি সব কিছুতে দেখা গেছে বিএনপি ঐকমত্য করে মানে আছে, পোষণ করেছেন, কয়েকটাতে আংশিকভাবে আছেন, কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে আপনার ঐকমত্য আসেনি। ঐকমত্য যদি সব কিছুতেই আসতো তাহলে তার দেশে কোনো গণতান্ত্রিক সরকারের দরকার নাই। তো রাজনৈতিক দলের মধ্যে আপনার মত পার্থক্য থাকবে, কারণ আমার আইডিওলজি একরকম, মানুষের চাওয়া পাওয়া আরেক রকম, আমি সেটা রিফ্লেকশন অনুযায়ী আমি আমার মতো কাজ করব, তাই না? আমি তো বিগত দিনেও তো মানুষের ম্যান্ডেট নিয়েই তো ক্ষমতায় এসেছিলাম, তো তাহলে তো আমি তো কিছুটা পালস বুঝি কোনটা করতে হবে। এখন আপনি বড় একটা বিষয় যে পিআরের কথা, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছেন, আমাদের দেশ কি সেজন্য উপযোগী? পৃথিবীতে অনেক দেশের এই আছে যে আপনার মনে করেন যে নির্বাচন হবার পর 2 বছর না 3 বছর পর্যন্ত আপনার সেখানে সরকার গঠন হয়নি। ইসরায়েলের মতো রাষ্ট্রে আপনার মনে করেন যে 5 বার 2019 থেকে 22 সাল পর্যন্ত 5 বার পরিবর্তন হয়েছে আপনার সরকারের। এই ধরনের একটা অবস্থার মধ্যে থেকে আমাদের দেশে কি সেটা প্র্যাকটিকেবল? আপনি আমাকে বলেন যে আগামীতে যে নির্বাচন হবে, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, হাং পার্লামেন্ট তো হবে, আর আপনি আমাকে তো ব্ল্যাকমেইল করবেন, আমি আপনাকে ব্ল্যাকমেইল করব। তো ওই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা সরকার গঠনের ক্ষেত্রে আমার মনে হয় না যে গণতন্ত্রকে সুসংহত করবে কিংবা রাষ্ট্রের জন্য সেটা কল্যাণকর হবে বলে আমি মনে করি না। যুক্তিসঙ্গত কারণে বিএনপি পিআর পদ্ধতির বিরুদ্ধে আছে। আমাদেরকে তো ইভলভিং একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, তাই না? এটা তো একটা রেপুটেশনের বিষয় আছে, আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের রাষ্ট্রের নাগরিকরা যারা আছেন তাদেরও বোঝার বিষয় আছে। আপনি আমি হয়তো বা এখানে বসে আলোচনা করছি পিআরের কথা, গ্রামের কৃষকের কাছে যান, সে কি বুঝতে পারবে? না, বাস্তবতাটা আমার কাছে একটু ভিন্ন রকম। আমরা মানে নিম্নকক্ষে পিআরের জন্য আমরা ঐকমত্য হতে পারছি না, কিংবা কেউ এই কথা বলছেন। যদি আমাদের দিক থেকে পিআরের দাবি করাটা সব প্রথমত লেফট কর্নার থেকে এসছে এবং প্রগতিশীল পক্ষ থেকে এসছে।
আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা পিআরের দাবিও অনেকদিন ধরে করেছি। কিন্তু যেহেতু আমরা যখন যুগপৎ আন্দোলন করছিলাম তখন বিএনপির সাথেও আমরা পিআর নিয়ে কথা বলেছি, তখন আমরা ঐকমত্যে আসতে পারিনি। সে কারণে আমরা নিম্নকক্ষে পিআরের জায়গাটাকে আপাতত আমাদের দিক থেকে আমরা এটা আরও অধিকতর জনমত কিংবা এবং যে একটা ঐকমত্য তৈরির জন্য আমরা রেখেছি। আমরা অবস্থান থেকে সরিনি, কিন্তু আমরা মনে করেছি যে এটা পলিটিক্যাল ইউনিট ছাড়া তো এটা হবে না। কিন্তু তখনও আমরা বিএনপিকে এটা বলছিলাম যে অ্যাটলিস্ট আমাদের আপার হাউসে, যেহেতু আমরা আপার হাউস নিয়ে একমত হয়েছি, আপার হাউসে পিআরটা দরকার, নাহলে পিআরটার কোনো ইয়ে হবে না, মানে কি বলে যে মানে আপার হাউসটার কোনো একটা রেপ্লিকা হয়ে যাবে। আমার এখানেও 200 সিট, আমি উপরে যাই 65 সিট, তো এখন আপনি হবে কি যে তাহলে দরকারটা কি? সেই ক্ষেত্রে যেটা আমরা বলছি যে যদি নিচে পিআর করা, নিচে ফার্স্ট পাস দি পোস্ট ইলেকশন হয়, তাহলে অন্তত আপার হাউসে যদি পিআর হলে তাহলে একটা ভারসাম্য সৃষ্টি হয়। আপনি তো ক্ষমতার ভারসাম্যই তৈরি করতে চাচ্ছেন। তখন আবার অনেকে বলছেন, কেউ এটা ইভেন বিএনপিও বলেছে যে তাহলে ওখানে যদি কোনো বিল পাস রাখা যাবে না, তাহলে আবার হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা ডিসকাশনের জায়গা। মানে কিন্তু সব বিলই কিন্তু 2 মাসের মধ্যে ফেরত আসবে, শুধুমাত্র একটি বিল সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিম্পল মেজরিটি লাগবে। তাহলে আপনাকে 51 পাইতে হবে, 51 পাবেন। এখন আপনি 40% ভোট পাইলে আপনার তো 40টা সিট, আপনি 51 পাবেন কিনা দেখেন। 1% ভোটের থ্রেশহোল্ড আছে, মানে 1%-এর মতো ভোট না পাইলে আপনি আর আপার হাউসে যেতে পারছেন আপনার নিম্নকক্ষে সিট থাকলেও। সেখানে আপনি বাড়তি সিট পাবেন, আপনার অ্যালায়েন্স থাকবে। এবং এই রকম বিবেচনার জায়গা থেকে আপার হাউসে পিআরের বিষয়টি অত্যন্ত যৌক্তিক। অন্তত পক্ষে কেউ আমরা দেখলাম যে বাইল্যাটারাল আলোচনা যে 50-50 করা যায় কিনা, 50 আসন ব্যক্তি 50 ভোট ব্যক্তি, মানে আপনার ধরেন একটা জায়গায় তো যেতে হবে, একটা জায়গায় না গেলে। বিএনপি এগ্রি করেছে না, এখনো এটা হয়নি, মানে এটা আজকের আলোচনাতেও এটা একটা জায়গাতে দাঁড়ায়নি। যেটা বলছি যে ধরুন কোনো ধরনের পিআর আমরা বিরোধিতা করলে তখন তো একটা পরিষ্কার মানে পার্থক্যের জায়গা হয়। নেসেসারিলি আপার হাউসে যে পিআরের জন্য এখন আন্দোলন হচ্ছে, যেটা হচ্ছে একটা এজেন্ডা, লোয়ার হাউসে পিআর কোনো দলের দাবি, বাট এটা এখন এজেন্ডা হয় নাই। এখন কেউ যদি মনে করেন লোয়ার হাউসে পিআর চাই, ভাই জনগণের কাছে যান, ইলেকশন করে যদি ভোট নিয়ে আসে, কেউ জয়ী হয়, তাহলে তো সে সেটা করতেই পারবে। ইলেকশনে তো ভাই আমাদের যার যার ম্যানিফেস্টোতে থাকবে, কিন্তু কোনটা আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের মধ্যে আনছি যে হ্যাঁ আপার হাউসে পিআর, সেই জায়গাটা আমরা মনে করি যে বিএনপি আবার রিথিঙ্ক করা উচিত এবং জাতীয় স্বার্থেই আমাদের এই জায়গাগুলোতে একটা জায়গাতে আসা দরকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরেন দীর্ঘদিন ধরে বলতে পারেন, আমি জানি না অসীমদার সাথে আমি অনেকদিন টক শো করেছি, 2014 সাল থেকে এই 5ই আগস্ট পর্যন্ত কিংবা তার পরেও বটে, সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, এই কথাটাই আমরা তোলার চেষ্টা করছি। সম্ভবত আর কারো কাছ থেকে শুনি নাই এইটা, কিন্তু এটা এখন গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এখন এনসিসির মতো একটা বড় সুপ্রা বডির করে প্রশ্নটা প্রথমে একটা বিতর্কিত হয়ে গেছে। কিন্তু আসেন আমরা ধরেন একটা ভারতে যেমন ন্যায়পালের মতো একটা প্রতিষ্ঠানে কিংবা ইলেকশন আপনি একটা দুটো ইলেকশন কমিশন কিংবা এই যে পাবলিক সার্ভিস কমিশন, মানে রাষ্ট্রের অন্তত গুরুত্বপূর্ণ যেগুলো প্রতিষ্ঠানগুলো, যেগুলো এইগুলোতে নিয়োগ দেওয়ার জন্য সরকার বিরোধী দলের কমিশন হলে সেটা সংবিধানে থাকলে অসুবিধাটা কোথায়? এই জায়গাটাতে ধরেন আসলে মানে যাকে বলে যে পার্টির এখন মানে একটা বড় আকার আছে এবং যারা ক্ষমতায় আসবে তাদের কিন্তু জাতির অগ্রগতির ক্ষেত্রে একটা বড় দায়িত্ব গ্রহণ করাটাই সিম্পটম যে আপনি ভবিষ্যতের রাজনীতিটা, ভবিষ্যতের বাংলাদেশকে ধারণ করতে। আমরা আসলে এই বিষয়টা নিয়ে মনে আর পরে আমরা আলোচনা করব। ট্রান্সপারেন্সিটা বেশি ভালো। আমরা শেষ পর্যন্ত চলে আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।